ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা সংসারের প্রতিটি কাজ করি, কোনো কাজই কিন্তু আমাদের আর কঠিন বলে মনে হয় না। সব কাজ আমরা দ্রুত শেষ করতে পারি। এমনই কিছু টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে। চলুন তাহলে আমরা টিপসগুলি আজকে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, দেখুন এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ এখানে গ্লিসারিন নিয়ে নিলাম। বেশি নয়, 1-2 ফোঁটা নিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করে কোনো কৌটোয় রাখতে চান তাহলে কিন্তু বেশি পরিমাণে দিতে পারেন। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা কালারের টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট সামান্য পরিমাণ নিয়ে নেবেন। গ্লিসারিন আর টুথপেস্ট এই দুটোকে না খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে, মানে একটা ক্রিমের মতো তৈরি করতে হবে। কি কাজে আমরা এটাকে ব্যবহার করব? অনেক সময় মশা কামড়ালে সেই জায়গাটা চুলকাতে থাকে, গোটা উঠে যায়, এমনকি পরবর্তীকালে একটা লাল দাগ হয়ে যায়। তাই মশা কামড়ানোর জায়গায় আপনারা যদি টুথপেস্ট আর গ্লিসারিনের এই মিশ্রণটা এরকম গোল গোল করে ট্যাপ ট্যাপ করে দিয়ে দিতে পারেন, সঙ্গে সঙ্গে চুলকানিটা কমে যাবে। কারণ স্প্রিট এখানে কিন্তু টুথপেস্ট দেওয়া আছে, আর কোনো রকম লাল দাগ হবে না গ্লিসারিনের কারণে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এখানে আমি একটি নিয়ে নিয়েছি জলের বোতল। আপনারা জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলও যে কোনো একটা কিছু নিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি ছুরি। ছুরির সাহায্যে কি করব, এইভাবে দেখুন আমি এটাকে কেটে নিলাম। একটি লোহার রড আমি গরম করে নিয়েছি। বোতলটার নিচের দিকটা ছোট ছোট করে আমি বেশ কিছুটা ছিদ্র করে নিচ্ছি। দেখুন এইভাবে ছিদ্র করে নিলাম। এবার যে বোতলটা আমি কেটে নিয়েছি, বোতলটার ওপরের দিকটাতেও সমান মাপ করে আমি এখানে দুপাশে দুটো ছিদ্র করে নেব। এখানে আমি তামার তার ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো দড়ি ব্যবহার করতে পারেন। তামার তার দুটোকে দেখুন এই পাশে আমি দুপাশ দিয়ে ঢুকিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে পেঁচিয়ে নেব। কোথায় ব্যবহার করব? আমাদের যে সিঙ্ক থাকে না, সিঙ্কের যে কলটা থাকে, কলটার মধ্যে আমি এইভাবে এটাকে রেখে দেব। কারণ আমরা যখন বাসন মাজি, বাসনে ছোট ছোট খাবারের অনেক টুকরো থাকে, সেগুলো যদি আমরা সিঙ্কের মধ্যে ফেলে দিই, সিঙ্কের পাইপটা কিন্তু খুব সহজেই আটকে যাবে, যার কারণে আমাদের পরবর্তীকালে সিঙ্কটা কিন্তু আবার লোক ডেকে পাইপটা ক্লিন করতে লাগবে। তাই এর জন্য কি করব, আমরা এরকম একটি অর্গানাইজার তৈরি করে রাখলে খাবারের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর যখন অনেকটা জমে যাবে এটাকে ডাস্টবিনে ফেলে দিতে পারবো। সিঙ্কটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, খাবারের টুকরো থাকবে না, পাইপ কিন্তু আটকে জমাট বাঁধবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা মহিলারা যখন মাছ কাটি, মাছ মাংস ধুই, অনেক সময় কি হয়, হাত থেকে আষ্টে গন্ধ বের হয়। বারবার সাবান জল দিয়ে হাত ধুলে হাতটাও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা হাতে সামান্য পরিমাণ সরিষার তেল খুব ভালো করে লাগিয়ে নেবেন। এইভাবে লাগিয়ে নেওয়ার পর হাতটা ধুয়ে নেবেন, আষ্টে গন্ধ চলে যাবে, হাতটা থাকবে নরম কোমল। বারবার সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে আপনাদের হাত ধোয়ার প্রয়োজন পড়বে না। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডালিম। আমরা অনেক সময় বাচ্চাদেরকে বেদানা বা ডালিমের জুস করে দিই, জুসার বা মিক্সারের প্রয়োজন পড়ে। অনেক সময় কিন্তু জুসার মিক্সার দেখা যায় কারেন্ট চলে যায়, থাকে না। আর এই ধরনের ডালিম বা বেদানার জুস যদি আমরা হাত দিয়ে চটকিয়ে করতে যাই, হাতটা কিন্তু দাগ হয়ে যায় কালো। তাই কোনো রকম মিক্সার জুসার লাগবে না, হাতও ব্যবহার করতে লাগবে না। এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি স্টিলের চা ছাঁকনি, আর একটি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের ওপর রেখে নিয়েছি। ছোট্ট একটি গ্লাস দিয়ে চা ছাঁকনিটা দিয়ে এইভাবে একটু মানে প্রেস করতে থাকবো, চাপ দিতে থাকবো, তাহলেই কিন্তু বেদানার যে জুসটা খুব সহজেই বের হয়ে যাবে। এইভাবেই কিন্তু আপনারা ছোট বাচ্চাদের বা বড়দের খুব সহজেই কিন্তু কোনো রকম জুসার মিক্সার ছাড়াই, হাত ব্যবহার করা ছাড়াই জুস করে দিতে পারেন। দেখুন এইভাবে আমি পুরোটা করে নিয়েছি। এখন কিন্তু দানার মধ্যে একটু আর রস নেই, আর কতটা সুন্দরভাবেই জুসটা আমাদের বের হয়ে গেল, কোনো রকম ছাঁকারও প্রয়োজন পড়লো না। ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের যে
বেসিন থাকে, বেসিনের কলটায় নানা রকম দাগ ছোপ পড়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আর এর জন্য না সামান্য পরিমাণ নিয়ে নেবেন, একেবারেই সামান্য পরিমাণ টুথপেস্ট। এই যে কলের দাগ ছোপ মুহূর্তের মধ্যে উঠে যাবে, নতুনের মতো চকচক করবে। শুধু কল নয়, আমি কিন্তু আপনাদের বেসিনটাও পরিষ্কার করে দেখাবো। এত সুন্দর পরিষ্কার হয় টুথপেস্ট, আমি বলছি না যে রেগুলার পরিষ্কার করবেন, আপনারা সপ্তাহে 2 দিন পরিষ্কার করবেন, নতুনের মতো ঝকঝক চকচকে থাকবে। দেখুন জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। প্রথমেই দেখিয়েছিলাম কত দাগ ছিল কলে, দেখুন এখন কিন্তু কোনো রকম দাগ কলে নেই। আর আমি এবার আপনাদের বেসিনটাও ধুয়ে দেখাবো, কতটা সুন্দর শাইন চলে এসেছে, মানে উজ্জ্বল ভাব চলে এসেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এটা তো জলের কল, সব সময় জলে ইউজ করা হয়, এর শাইন মানে এই উজ্জ্বল ভাবটা কিন্তু থাকবে না। তাই যাতে 3-4 দিন মতো খুব সুন্দর পরিষ্কার থাকে, দাগ ছোপ না পড়ে, কাপড় দিয়ে কলটাকে খুব ভালো করে মুছে নিন। তারপর আপনারা নিয়ে নিন নারিকেল তেল 1-2 ফোঁটা। এইভাবে নারিকেল তেল নিয়ে আপনারা যদি কোনো টিস্যু পেপার বা কাগজ দিয়ে আপনারা এইভাবে কলের গায়ে খুব ভালো করে লাগিয়ে দেন, দেখবেন যে কলটার শাইন ভাব সেটা কিন্তু অনেক দিন থাকবে, মানে 5-6 দিন মতো থাকবে, কোনো রকম দাগ ছোপ লাগবে না। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো গেঞ্জি পরে থাকে, সেই গেঞ্জি হোক বা কোনো কাপড়ই হোক, সেগুলো দেখা যায় পুরনো হয়ে গেলে আমরা ব্যবহার করি না। তাই এই ধরনের পুরনো গেঞ্জি বা কাপড় দিয়েই আমরা খুব সুন্দর পাপোশ তৈরি করে নিতে পারি। চলুন আজকে এমনই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, শুধু একটি টুথব্রাশের সাহায্যেই পাপোশ তৈরি হয়ে যাবে। এখানে দেখুন আমি যে গেঞ্জিটা নিয়েছি ছোট হয়ে গেছে, গেঞ্জিটা ব্যবহার করা হয় না, তাই এরকমই কোনো যে কাপড় যেগুলো আপনাদের বাড়িতে পরেই থাকে সেই কাপড় নিয়ে নেবেন। গেঞ্জির কাপড় নিলে খুব ভালো হয়, মোটা হবে, এমনকি অনেক দিন টেকসইও হবে। এখানে সবার প্রথমে আমাদের কি করতে হবে, গেঞ্জির কাপড়টাকে না সরু সরু করে কেটে নিতে হবে। একেবারে কিন্তু সরু করা যাবে না, মানে ধরুন আপনারা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে নেবেন, তাহলে ভালো হবে। একটা আন্দাজ মতো 2 ইঞ্চি করে এইভাবে লম্বা বরাবর কেটে নিন। এখানে আমি 2 কালারের গেঞ্জির কাপড় ব্যবহার করব। যে কোনো কালার আপনাদের পছন্দ, 2 কালারের নিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে, এর জন্য আমি 2 কালারের কাপড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যত বড় করতে চান সেই হিসাবে কেটে নেবেন। দেখুন এখানে আমার একটা টুকরো কাটা হয়ে গেল, এরকমভাবেই ছোট ছোট করে আরও অনেকগুলো টুকরো কিন্তু আমাদের কেটে নিতে লাগবে। আর গেঞ্জির কাপড়টাকে এইভাবে টুকরো করার পর কি করব, আমাদের না একটু টেনে টেনে এটাকে না লম্বা করে নিতে হবে। এই যে এইভাবে এইভাবে হালকা করে একটু টান দিলেই দেখবেন খুব সহজে এটা কিন্তু দড়ির মতো লম্বা হয়ে যাবে। এবার কি করব, আমাদের না জয়েন্ট করতে হবে। এই যে কাপড়গুলোর মানে টুকরো রয়েছে, টুকরোগুলোকে আমি এটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি, একটি ভাঁজ আরও একটি ভাঁজের ওপরে রেখে সুচ সুতো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সেলাই মেশিনের সাহায্যেও কিন্তু সেলাই করতে পারেন, কিংবা এইভাবে সুচ সুতো নিয়ে নিন, সুচ সুতোর সাহায্যেও আপনারা এটাকে এইভাবে সেলাই করে নিতে পারেন। আমি এখানে সুচ সুতোর সাহায্যে এইভাবে কাপড়ের সব টুকরোগুলোকে একটার সঙ্গে একটা জয়েন্ট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি ব্রাশ, যে ব্রাশের পেছন দিকটা ছিদ্র রয়েছে। এখানে আপনাদের ব্রাশে যদি ছিদ্র না থাকে, পুরনো একটি ব্রাশে আপনারা এইভাবে ছিদ্র করে নিন। এখানে নর্মাল একটি কাপড়ের টুকরো এই যে ব্রাশটার শেষ প্রান্তে ছিদ্র রয়েছে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তারপর এটাকে কি করব, খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে সেলাই করে নিতে হবে। এই দেখুন এটাকেও আমি এইভাবে টাইট করে সেলাই করে নিচ্ছি যাতে খুলে না যায়, তাই অবশ্যই একটু ভালো করে আমাদের হাত সুই দিয়ে সেলাই করে নিতে হবে। প্রথমেই বলেছিলাম আমি 2 কালারের কাপড় ব্যবহার করছি। আমি এখানে সবুজ আর এই যে সাদা কালো মেশানো একটি কাপড় ব্যবহার করছি। সবার প্রথমে কি করব, এই কাপড়টাকে এরকম দড়ির মতো লম্বা করে নিয়েছি, ব্রাশের মধ্যে এইভাবে এটাকে রেখে তারপর এটাকেও ব্রাশের সঙ্গে 1 ইঞ্চি মতো অংশ দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। ঠিক দেখুন
এটাকেও আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের টাইট করে সেলাই করে নিতে হবে। আর এই ধরনের পাপোশগুলো অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা টাকাই খরচা হয়, আর বাড়িতে যদি আমরা তৈরি করে নিই কোনো রকম টাকা পয়সাও খরচা হবে না, আর খুব সুন্দর পাপোশও তৈরি হয়ে যাবে। সাদা কালো কালারের কাপড় জয়েন্ট করার পর এখানে দেখুন আমি নিয়েছি যে গ্রিন কালারের কাপড়টা রয়েছে, সবুজ কালারের কাপড়টাকেও আমি এইভাবে একসঙ্গে রেখে জয়েন্ট করে নেব। তারপর দেখুন কীরকম ঘর তুলছি। এই যে হাতের মাঝখান থেকে আমাদের এইভাবে নিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এই যে পেঁচিয়ে নেওয়ার পর আমাদের ব্রাশের মাঝখানটায় ঢুকিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে ঢুকিয়ে দুটো ঘর তুলব, এরকম দুটো ঘর। এই যে দুটো তুললাম সবুজ, আবারও কি করব, এই যে কালো সাদা যেটা আছে কাপড় সেটাকেও এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে দুটো ঘর তুলব। এবার আবারও যখন দুটো ঘর কালো সাদা কাপড়টা তোলা হয়ে যাবে, সবুজ কালারের কাপড়টাকে আবারও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুটো ঘর তুলতে হবে। দুবার সবুজ কালারের ঘর তুলব, দুবার কালো সবুজ কালার মানে কালো সাদা কালারের ঘর তুলব। তারপর এই যে আমরা সবার প্রথমে ব্রাশের যে ছিদ্রের মধ্যে কাপড়টা ঢুকিয়ে নিয়েছিলাম, আমরা এইভাবে ঘরগুলোকে ওই কাপড়ের মধ্যে ঢোকাতে থাকব, আর এইভাবে ব্রাশের মধ্যে ঘরগুলো বাড়াতে থাকব, আর নিচের দিকে এইভাবে নামাতে থাকব। এই দেখুন এইভাবেই কিন্তু আমাদের ঘরগুলোকে মানে তুলতে হবে, আর ধীরে ধীরে ব্রাশের থেকে এইভাবে নিচের দিকে নামিয়ে দিতে হবে। অতিরিক্ত খুব টাইট করবেন না, নর্মাল মানে খুব টাইটও না আবার খুব ঢেলাও না, এরকমভাবেই আমাদের সবগুলো ঘর কিন্তু তুলতে হবে। এই দেখুন কত সহজে এটা নেমে গেল। আবারও আমরা একইভাবে সামনের দিকটায় ব্রাশের মধ্যে ঘর করে নেব। একদম সহজ, একটুখানি একবার যদি দেখে নিতে পারেন খুব সহজেই পুরনো জামা কাপড় দিয়ে বাড়িতে আপনাদের ঘরের সুন্দর পাপোশ তৈরি করে নিতে পারবেন, যেটা বাজার থেকে অনলাইনে আমরা যদি কিনতে যাই বা বাজার থেকে মার্কেট থেকে কিনতে যাই অনেকটা টাকা পয়সাও খরচা হয়, অনেকটা টাকা পয়সাও খরচা হবে না, আর খুব সুন্দর পাপোশও আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে আবারও আমি ঘর তৈরি করে নিচ্ছি, আর দুটোই ঘর তৈরি করবেন, তাহলে সুন্দরভাবে ডিজাইনটা পারফেক্ট বোঝা যাবে। এই দেখুন আবারও আমি দুটো কালো তুললাম, আবারও দুটো সবুজ তুলে নেব। এইভাবেই কিন্তু আমাদের ঘরটাকে বাড়াতে হবে, আর যখন ভরে যাবে ব্রাশটা তখন আমরা কি করব, নিচের দিকে এইভাবে নামিয়ে দেব। এইভাবে দেখুন আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণ করে নিয়েছি, এখানে আরও কিছুটা বাকি রয়েছে। যেটুখানি আমার কাপড় রয়েছে পুরোটা পর্যন্তই এইভাবে আমরা ঘরগুলোকে করে নেব। যখন কাপড় শেষ হয়ে যাবে তখন দেখাবো যে কিভাবে আমাদের এটাকে জয়েন্ট করতে হবে। এই দেখুন পুরো ব্রাশটা ভরে গেছে, এবার আমি নিচের দিকে এই ঘরগুলোকে সব নামিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণ আমার এখানে কিন্তু একটুখানি কাপড় বাকি আছে দেখতেই পাচ্ছেন, আর অল্প একটুখানি ঘর করলেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে যায়। এখানে আমি আরও একটু কাপড় জয়েন্ট করে নিয়েছি, ছোট মনে হচ্ছিল তাই আরেকটু কাপড় আমি সেলাই করে নিয়ে মানে দড়িটাকে আরেকটু বাড়িয়ে নিয়েছি, যাতে পাপোশটা আমার আরও একটু বড় তৈরি হয়, এর জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি, আর এইভাবেই এটাকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর জিনিসটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে, একেবারে নিজে হাতে তৈরি করছি। নিজে হাতে যে কোনো জিনিস তৈরি করলে সেটা কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে। নিচের দিকে এবার টেনে নেব, পুরোটা কাপড় কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, নিচের দিকে এইভাবে টানতে টানতে আমাদের এগিয়ে যেতে হবে। এই দেখুন এবার সমান করে নিতে হবে যাতে কোথাও আঁকা বাঁকা না থাকে। তারপর কি করব, আমাদের তো ওপরের দিকে কাপড় শেষ, এবার আমাদের যে ব্রাশ রয়েছে না, ব্রাশটার দিকটায় আমাদের একটি কাজ করতে হবে। কাপড়টাকে কাঁচির সাহায্যে ব্রাশের কাপড়টাকে এইভাবে দেখুন কেটে নিচ্ছি, এই যে কাঁচির সাহায্যে আমি এটাকে এইভাবে
কেটে নিলাম। এবার 3টে মাথায় আমাদের একসঙ্গে ধরে নিতে হবে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি সুতো। সুতোর সাহায্যে 3টে মাথায় একসঙ্গে সেলাই করে নিচ্ছি। এইভাবে আমাদের 3টে মাথা একসঙ্গে ভালো করে সেলাই করতে হবে। আর একসঙ্গে সেলাই করলে কি হবে, এটা খুলে যাবে না। তাই কিন্তু অবশ্যই একসঙ্গে 3টে মাথা আপনারা এইভাবে সেলাই করে নেবেন। সেলাই করার পর আমরা কি করব দেখুন, এখানে আপনারা চাইলে যে দিক আপনাদের পছন্দ সেই দিক নিতে পারেন। আপনাদের কেমনভাবে ঘোরাতে হবে, গোল মতো ঘোরাতে হবে। সবার প্রথমে কাপড়টাকে আমি এইভাবে ভালো করে আগে ছড়িয়ে নিলাম। তারপর যদি আপনারা ভেতরের দিকে এইভাবে করতে চান তাও আপনারা এইভাবেও ঘুরিয়ে নিতে পারেন। এই যে এইভাবে ভেতরের দিকটা কালো থাকবে, বাইরের দিকটা সবুজ, এইভাবে জিনিসটা ঘুরবে, তাও আপনারা করতে পারেন। আর আপনারা যদি চান যে না এইভাবে দেবেন না, আমি এইভাবে দেব না, আমি সবুজের যে অংশটা রয়েছে সেটাকে আমি ভেতরের দিকে দেব, এর জন্য কি করব, এই দেখুন মানে সুতোটা কিন্তু কাটিনি, এইভাবে আমাদের একটু একটু করে ঘোরাতে হবে। আর যে সুতো রয়েছে অলরেডি সেটার সাহায্যে এইভাবে ভেতরের কাপড়টাকে আমরা ধীরে ধীরে সেলাই করে নেব। এইভাবে আমাদের অল্প অল্প করে সেলাই করতে হবে আর অল্প অল্প করে এইভাবে গোল ঘোরাতে হবে। এইভাবে ধীরে ধীরে তাহলেই সুন্দর একটি পাপোশ আমাদের তৈরি হয়ে গেল, একেবারে টাকা পয়সা খরচা করা ছাড়াই। আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটাকে আপনারা তৈরি করে নিতে পারবেন। এইভাবে দেখুন আমাদের ছোট ছোট ফোর দিয়ে এটাকে এইভাবে টাইট করে ধরে কিন্তু সেলাইটা দিতে হবে, তাহলে এটা সহজে আর খুলবে না। আর খুব সুন্দর দেখুন ডিজাইন একটি তৈরি হয়ে গেল, দেখতেও কিন্তু দারুণ লাগবে। আপনারা যে কালার পছন্দ সেই কালারের পাপোশ আপনারা পুরনো জামা কাপড় দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন। এই দেখুন এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে ভেতরের দিকে সেলাই করে নিচ্ছি আর এইভাবে এটাকে গোল ঘুরিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো নাও লাগে তাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন এইভাবে আমি টাইট করে ধরে নিচ্ছি, আর টাইট করে ধরেই আমাদের এইভাবে গোল মতো ঘুরিয়ে নিতে হবে। কত সুন্দর লাগছে দেখুন জিনিসটা, দারুণ একটি আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরোটা ঘোরানোর পর মানে পুরোটা সেলাই করার পর আমরা কি করব, ওই যে শেষ মাথায় সামান্য কাপড় রয়েছে সেই কাপড়টাকে কিন্তু খুব ভালো করে আমাদের মুড়ে সেলাই করতে হবে। কারণ সেই কাপড়টাকে যদি মুড়ে ভালো করে সেলাই না করা হয় তাহলে কিন্তু পাপোশটা খুলে যাবে। আমরা যে ঘরগুলো বুনেছি সেই ঘরের কাপড়টা বের হয়ে যাবে আর পাপোশটা খুলে যাবে। তাই আমাদের যখন শেষ মাথাটা সেলাই করব খুব ভালো করে মুড়ে নিয়ে সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু আর ঘরগুলো আমাদের খুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। দেখুন এখানে আমি তৈরি করে নিলাম। আপনারা চাইলে আরও মানে বড় করেও কিন্তু এটা বানাতে পারেন। আপনাদের যত বড় প্রয়োজন তত বড় করেই বানিয়ে নেবেন। আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আশা করছি টিপসটি আপনাদের ভালো লাগবে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে ফুলঝাড়ুগুলো আমরা নতুন কিনে নিয়ে আসি, যখন ঘর ঝাড় দিই ঘরটা পরিষ্কার হওয়ার পরিবর্তে আরও বেশি কিন্তু নোংরা হয়ে যায়। কারণ এই ধরনের নতুন ফুলঝাড়ু থেকে এক ধরনের ফুল বা ডাস্ট বের হতে থাকে। তাই যে কাজটি করলে এই ডাস্ট বা ফুলগুলো সহজেই চলে যাবে আর আমাদের ঘরটা পরিষ্কার হবে, সহজে কিন্তু নোংরা হবে না। এর জন্য সবার প্রথমে ফুল ঝাড়ুটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম। আপনারা নিয়ে নিতে পারেন এরকম ভর্তি জলের বোতল, দেখুন যা তাহলে ভারী হবে। তারপর ফুল ঝাড়ুটার প্যাকেটটার ওপরে এইভাবে আলতো আলতো করে আপনারা বাড়ি দেবেন। দেখুন এইভাবে আমি ধীরে ধীরে বাড়ি দিচ্ছি, বা আপনাদের বাড়িতে যদি কোনো পুরনো ব্যালন থাকে তাও নিয়ে নিতে পারেন। কিন্তু আমরা অনেকেই ব্যালনটা পছন্দ করি না, কারণ রুটি তৈরি করি, তাই বোতল নেওয়াটাই ভালো, বা ব্যালনও নিতে পারেন। দেখুন এইভাবে আমি হালকা করে বাড়ি দিয়েছি। এবার আমি দেখাচ্ছি এর ভেতরে যে নোংরা ছিল, ডাস্ট ছিল, সব কিন্তু বের হয়ে এসে দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা ফুল ঝাড়ুটা দিয়ে ঘর ঝাড় দিই তাহলে কিন্তু ঘরটা আর আমাদের নোংরা হবে না। নতুন ফুল ঝাড়ু থেকে যত নোংরা ছিল সব কিন্তু
বের হয়ে গেছে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের রুটি তৈরি করার ছাঁকনি থাকে না, অনেক সময় ঢেলা হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, লাগানো যায় না, এটা বেকার হিসাবে পড়েই থাকে। তা এটাকে আমরা এইভাবে রেখে না দিয়ে কাজে লাগাতে পারি। একটি লাঠি নিয়ে নেবেন। লাঠির ওপরে আপনারা রুটির যে ছাঁকনিগুলো হয় সেটাকে এইভাবে রেখে একটি দড়ি নিয়ে নেবেন। দড়ি দিয়ে আপনারা কিন্তু খুব ভালো করে টাইট করে আপনারা এইভাবে গিঁট দিয়ে নেবেন। খুব মজবুত করে টাইট করে গিঁট দেবেন, তাহলে দেখবেন সহজে কিন্তু খুলে যাবে না। তারপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, এখানে একটি তাওয়ালে। আপনারা তাওয়ালে নিতে পারেন, কিংবা আপনারা এখানে নিয়ে নিতে পারেন কিন্তু কোনো পুরনো গেঞ্জি। এখানে জামা কাপড়ের যে ক্লিপগুলো হয় সেই ক্লিপগুলো আমি নিয়ে নিচ্ছি। ক্লিপগুলোর সাহায্যে দেখুন এবার কত সহজেই কিন্তু আমরা এটাকে দিয়ে ঘর মুছে নিতে পারবো। আর এটার সাহায্যে যদি আমরা ঘর মুছি, আমাদের ঘরের আনাচে কানাচে খুব সুন্দর পরিষ্কার হবে, কারণ লাঠিটা অনেকটাই বড়। আমাদের আলমারির তলা, শোকেসের তলা সব নোংরা কিন্তু খুব সহজেই আমরা দূর করতে পারবো। এমনকি যাদের নিচু হয়ে ঘর মুছতে অসুবিধা হয়, কোমরে ব্যথা করে, হাঁটু যন্ত্রণা করে, তাদের জন্যও কিন্তু আশা করছি টিপসটি উপকার হতে চলেছে। কারণ এর জন্য আপনাদের কোনো রকম নিচু হওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন কত পরিমাণে নোংরা ছিল খাটের নিচে, কত সহজভাবেই আমরা কিন্তু নোংরাটা পরিষ্কার করে নিতে পারলাম। তাছাড়াও আপনারা কিন্তু দেয়ালের ঝুল ঝাড়ার কাজেও এটাকে ব্যবহার করতে পারেন। এটার সাহায্যে দেয়ালের খুব সহজে আপনারা ঝুলটা পরিষ্কার করে নিতে পারেন। তাই ছোট্ট টিপসটি যদি আপনাদের উপকারে আসে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন। আশা করছি ভালো লাগবে। রুটি তৈরি করার ছাঁকনি এখানে আমি বলছি না, যেটা বেকার হয়ে পড়ে রয়েছে, ভাঙা তো থাকেই আমাদের বাড়ি, সেই এক্সট্রা জিনিসগুলোই কাজে লাগাতে পারেন। ভাতের ফ্যান কিংবা মাড় দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায়, আপনারা বাড়িতে যদি তৈরি না করেন বুঝতেই পারবেন না। রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা নেই, খুব সুস্বাদু। এমনকি এই পাঁপড় অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন। একেবারে মুচমুচে বাজারের মতো তৈরি হয়ে যাবে ভাতের ফ্যান দিয়ে পাঁপড়। চলুন তাহলে কিভাবে তৈরি করি দেখে। ভাত কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। ভাত রান্না করার পর ভাতের যে ফ্যান বা মাড়টাকে থাকে সেটাকে আমরা কি করি, ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু ভাতের ফ্যান বা মাড় এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন, তাই ফেলে না দিয়ে এটাকে দিয়েও আমরা কাজে লাগাতে পারি। এখানে আমি ভাত তৈরি করার পর ভাতের যে ফ্যানটা হয় সেটা আমি নিয়ে নিয়েছি, আর ফ্যানটাকে এইভাবেই দেখুন ছেঁকে নিচ্ছি। এখানে আমাদের ভাতের ফ্যানটাকে খুব সুন্দর করে ছেঁকে নিতে লাগবে, কারণ ভাতের ফ্যানে অনেক সময় শর্ট থাকে, ভাত থাকে, তাই ছেঁকে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি ময়দা। আর কিচ্ছু দিতে হবে না, একদম বাজারের মতো পাঁপড় তৈরি হয়ে যাবে। ময়দাটা দিয়ে এখানে আমি একটি কাঁটা চামচ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ময়দাটার কোনো রকম দলা দলা ভাব না থাকে। তাই সবার প্রথমে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পাঁপড়ের আরও একটি সুবিধা কি জানেন, রোদ্রে না দিয়েও আপনারা পাঁপড়টা তৈরি করতে পারবেন। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যেগুলো দিচ্ছি সেগুলো অপশানাল। এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা, তাহলে পাঁপড়টা খেতে ভালো লাগবে। নুনের পরিমাণটা কম দেবেন। মানে বেশি পরিমাণ পাঁপড়ে দিলে কিন্তু ভালো লাগবে না, তাই অল্প পরিমাণ নুন দিলাম। সামান্য পরিমাণ একটু গোটা জিরে দিয়ে দিলাম। আপনারা নর্মাল শুধু নুন দিয়েও পাঁপড়টা তৈরি করতে পারেন, আর যদি এরকম মশলাদার পাঁপড় তৈরি করতে চান তাহলে সামান্য একটুখানি এরকম মানে লঙ্কা একটু ভেজে নেবেন, শুকনো লঙ্কা গুঁড়ো করে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, একটু ঝাল ঝাল নোনতা নোনতা। আমি এখানে এই যে ধনেপাতা, জিরা, লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। ব্যাটারটি দেখুন ঠিক এরকম, খুব ঘনও না পাতলাও না। এখানে আমি এই ধরনের প্লেট নিয়ে নিয়েছি। আপনারা যে কৌটোর ঢাকনা হয় সেগুলোও ব্যবহার করতে পারেন, অবশ্যই স্টিলেরটাই ব্যবহার করা ভালো, প্লাস্টিকেরটা নয়। বা ছোট ছোট বাটি হয় তার মধ্যেও সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিন। তেল কিন্তু একবার লাগালেই হয়ে যাবে, বারবার লাগানোর কোনো প্রয়োজন নেই। এর মধ্যে আমি যেহেতু এখানে আমার পাঁপড়টা অনেকটাই বড় করছি,
তাই 2 থেকে 3 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। যখন পাঁপড়টা শুকিয়ে যাবে তখন কিন্তু সাইজটা একটু ছোট হয়ে যাবে, আবার যখন আমরা পাঁপড়টা ভাজবো তখন কিন্তু আবার বড় হয়ে যাবে। এখানে দেখুন 3 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। খুব কিন্তু মোটা করবেন না, পাতলা করতে হবে। এখানে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলের ওপর ঝাঁঝরিযুক্ত মানে ছিদ্রযুক্ত একটি থালা আমি বসিয়ে দিলাম। এবার এই পাঁপড়টাকে মানে পাঁপড়ের প্লেটটাকে ব্যাটারের প্লেটটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 সেকেন্ড, তার মধ্যেই কিন্তু পাঁপড়টা স্টিম হয়ে যায়। এখানে বেশি সময় রাখার প্রয়োজন নেই, খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা 2-3টে প্লেট এইভাবে রেডি করতে থাকুন, দেখবেন আপনাদের সময় লাগবে না, খুব দ্রুত তাড়াতাড়ি পাঁপড়গুলো হয়ে যাবে। দেখুন এখানে কত সুন্দর পাঁপড় হয়ে গেছে। আরও একটি ব্যাটার আমি এইভাবে দিয়ে দেব, ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব, আর এইভাবেই সবগুলো রেডি করে নেব। কিভাবে তুলবো এটাকে একটু ঠান্ডা করে নেবেন বা আপনারা একটু জল দিয়ে নিন, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু উঠে যাবে। এই দেখুন ভাঙবে না, এইভাবে আপনারা তুলবেন, পাঁপড় কিন্তু একটু ভাঙবে না আর খুব সুন্দরভাবে উঠেও যাবে। পাঁপড়গুলো আপনারা এই ধরনের কোনো থালায় নিয়ে নিতে পারেন। এইভাবে আপনারা পাঁপড়গুলোকে থালা বা কোনো কাপড়ের ওপর রেখে দিতে পারেন। নর্মাল আপনাদের রোদে যদি নাও শুকান কোনো অসুবিধা হবে না, ঘরের পাখার হাওয়ায় বা নর্মাল যে কোনো জায়গায় 1 থেকে 2 দিন রেখে দিলেই পাঁপড়গুলো শুকিয়ে যায়। আমি এখানে একটি মাদুর ব্যবহার করেছি, এখানে আমি রোদ্রে দিইনি। এইভাবেই মাদুরের ওপর যদি নর্মালভাবে রেখে দিই পাঁপড়গুলো শুকিয়ে যাবে, আর আপনারা যদি রোদ্রে দিতে চান তাও দিতে পারেন। এইভাবে আমি 1.5 দিন মতো রেখে দেব, তারপর আপনাদের দেখাবো যে কেমন সুন্দর শুকনো হলো। এই দেখুন আমার পাঁপড়গুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে। কতটা সুন্দর পাতলা আর কতটা সুন্দর দেখুন তৈরি হয়েছে, খুবই মশলাদার, এমনকি খেতেও দারুণ লাগবে। আর এই পাঁপড়গুলো 1 বছর পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন, নষ্ট হয় না পাঁপড়গুলো। এই দেখুন, চলুন তাহলে এবার আমি পাঁপড়গুলোকে আপনাদের ভেজে দেখাই যে কেমন হলো পাঁপড়গুলো ভাজার পর। পাঁপড় ভাজার জন্য এখানে একটি কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটাকে সবার প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। গরম তেলের মধ্যে পাঁপড়টা দিলে এই দেখুন কতটা বড় হয়ে যাচ্ছে, সেই আগের মানে শেপের মতোই চলে আসবে, আর কতটা সুন্দর মুচমুচে তৈরি হচ্ছে। সবগুলো পাঁপড়ই কিন্তু খুব সুন্দর তৈরি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে আমি বেশ কিছুটা পাঁপড় ভেজে আপনাদের দেখাচ্ছি। সময় একেবারেই লাগে না, মানে 1-2 সেকেন্ডের মধ্যেই পাঁপড়গুলো ভাজা হয়ে যায়। যেহেতু একেবারে পাতলা পাঁপড় তাই খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই কিন্তু ভাতের ফ্যান আর ময়দা দিয়ে পাঁপড় তৈরি করে নিতে পারেন। যাদের রোদ্রে দেওয়ার ঝামেলা মনে করেন তারা রোদ্রে দেবেন না, এমনিই রেখে দেবেন ঘরে, পাঁপড়গুলো শুকনো হয়ে যাবে। এই দেখুন একেবারে মুচমুচে আর খেতে কিন্তু অসাধারণ। একটি পাঁপড় আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর মুচমুচে হয়েছে। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, লেবু খাওয়ার পর যে লেবুর এই ধরনের খোসাটা থাকে না, এটাকে আমরা ফেলে দিই, কিন্তু লেবুর খোসা আপনারা না ভুলেও কখনো ফেলবেন না। এটাকে আমরা কি কাজে ইউজ করতে পারি তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন লেবুর খোসার মধ্যে যে লেবুটার রসটা ছিল সেটাকে বের করে নিয়েছি। এবার আমি কি করছি, বের করে নেওয়ার পর চামচের সাহায্যে মাঝখানটা ফাঁকা করে নিলাম। তারপর আমি লেবুর এই খোসার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল, আর এখানে দিয়ে দিচ্ছি একটি মানে সলতে আর কিছুটা পরিমাণ কর্পূর। তারপর এটাকে আমরা প্রদীপ হিসাবে ধরাবো। বর্ষাকালে কিন্তু মশার উৎপাত খুবই বেড়ে যায়, তাই আমরা যদি যখন মশার উৎপাত বেড়ে যাবে সন্ধ্যাবেলা বলুন বা রাতের বেলা এরকম একটি মানে লেবুর প্রদীপ ধরাতে পারি, মশা মাছি অন্যান্য পোকামাকড় বাড়ি দূর হবে, ঘরের নেগেটিভ এনার্জিও কিন্তু দূর